যে কোনো দিন আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে টিটিএএডিসির বহু প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ। প্রায় এক দশকের অপেক্ষার পর এই নির্বাচন শুধু আরেকটি ভোট নয়, পাহাড়ের রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ নির্ধারণের অন্যতম বড় মঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে এক দফায় ভোট হওয়ার কথা, আর সেই কারণেই এখন সবার নজর রাজ্যের ভিলেজে। মানুষ জানতে চাইছে ভোটের লড়াই কি উন্নয়নের ইস্যুতে হবে নাকি আধিপত্যের রাজনীতিতে। বিজেপি ও তিপ্রামথা কি জোট সঙ্গী হিসেবে একসঙ্গে ময়দানে নামবে, নাকি ভিলেজের প্রতিটি আসনে মুখোমুখি হবে দুই শাসক শিবির। বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক বার্তায় জোটের সম্ভাবনা থাকলেও সূত্রের খবর অনুযায়ী তিপ্রামথা স্পষ্ট করেছে নির্দিষ্ট লিখিত আশ্বাস ছাড়া আসন সমঝোতার পথে তারা হাঁটতে চায় না। প্রশ্ন হচ্ছে, বিজেপি ও তিপ্রামথার সরাসরি লড়াইয়ে ভোট কি ভাগ হবে? সেই সুযোগ কি নেবে বাম, কংগ্রেস কিংবা অন্য কোনো রাজনৈতিক শক্তি, নাকি পাহাড়ের ভোটাররা এবারও নিজেদের রাজনৈতিক পছন্দ স্পষ্ট বার্তা দেবেন? আবার কোথাও বন্ধুত্ব, কোথাও প্রতিদ্বন্দ্বিতা, এমন দ্বৈত কৌশলে কি ভিলেজ ভোটের মাঠে নামতে পারে দুই শাসক শিবির, নাকি শেষ মুহূর্তে এমন কোন সমঝোতা হবে যা বদলে দেবে পাহাড়ের ভোটের গোটা সমীকরণ? এদিকে এডিসি নির্বাচন শেষ হয়েছে 3 মাসেরও বেশি সময় আগে, কিন্তু এখনো পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নিয়ে প্রশ্নের অবসান হয়নি। পাহাড়ের প্রশাসন, উন্নয়ন ও মানুষের প্রত্যাশার সঙ্গে এই রাজনৈতিক অনিশ্চয়তার সম্পর্ক কতটা? নির্বাচিত পরিষদ যদি মানুষের প্রত্যাশা পূরণে গতি না আনতে পারে, তাহলে ভিলেজ কমিটি নির্বাচনের মাধ্যমে আদৌ কতটা পরিবর্তন সম্ভব? তাই আসল প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। কেমন আছে টিটিএএডিসির মানুষ? উন্নয়নের দাবির সঙ্গে বাস্তবতার দূরত্ব কতটা? ভিলেজ ভোট কি সেই দূরত্ব কমাতে পারবে, নাকি নির্বাচনের অঙ্কেই আটকে যাবে মানুষের প্রত্যাশা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ভিলেজ ভোটের আগে কোন দিকে মোড় নিচ্ছে পাহাড়ের রাজনীতি, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব এবং বিশিষ্ট সাহিত্যিক ও সমাজকর্মী দিলীপ দেববর্মা। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দিলীপবাবু, ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দুই শাসক শিবিরের সম্পর্ক এখন সবচেয়ে বড় রাজনৈতিক একটা কৌতূহল মানুষের মধ্যে। কি হবে? জোটের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি নিচুতলায় প্রার্থী ও প্রভাব বিস্তার নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজই আমরা দেখলাম খুমলুঙের একটা ঘটনা। অনুষ্ঠান যখন আমরা করছি তার কিছুক্ষণ আগে হয়তো নিউজ ভ্যানগার্ডের পর্দায় অনেকেই খবর দেখেছে, খুমলুঙে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে এবং অভিযোগ তিপ্রামথার দিকে। আপনার মতে বিজেপি তিপ্রামথা যদি জোটবদ্ধভাবে লড়াই করে, তাহলে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কতটা বদলাবে? আর আলাদাভাবে লড়াই করলে কোন দল বেশি লাভবান এবং কোন দল বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে? আমি প্রথমেই বলতে চাই যে এখন পর্যন্ত ত্রিপ্রামথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর, মানিক্য দেববর্মা ত্রিপ্রামথার স্ট্যান্ড সম্বন্ধে সুস্পষ্ট ভাষায় উনি বারংবার ঘোষণা দিয়েছেন যে ত্রাইপার্টি চুক্তি প্রথম এবং অ্যালায়েন্স পরে। এই যে পার্টি ত্রিপ্রামথা পার্টির স্ট্যান্স খুব পরিষ্কারভাবে মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য সেটা স্পষ্ট ভাষায় জানিয়েছে। আচ্ছা। এবং সে অবস্থান থেকে একচুল পরিমাণ সরে আসার কোনো স্কোপ নেই। এবং অলরেডি মহারাজ এবং ত্রিপ্রামথা জনসাধারণের যে একটা প্রত্যাশা এই যে চুক্তির বাস্তবায়ন নিয়ে, সেদিকে সমস্ত ত্রিপ্রাচারা তাকিয়ে আছে। আচ্ছা। এবং সেই প্রত্যাশা পূরণে অনেক বিলম্ব ঘটছে। তাতে ত্রিপ্রামথা স্বাভাবিক কারণেই একটা চাপের মধ্যে আছে, যে কারণে ত্রিপ্রামথাকে এই অবস্থান, এই মানে স্ট্রং স্ট্যান্স নিতে হয়েছে। আচ্ছা। এই অবস্থায় আসন্ন যে টিটিএডিসি বিসি ইলেকশনে ত্রিপ্রামথা এবং বিজেপির মধ্যে
কোন ধরনের অ্যালায়েন্স বা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখছি না। আচ্ছা, এখন অবধি আপনি কিছুই দেখছেন না তাহলে। ওকে, আসবো আপনার কাছে। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন এবং কথা আপনি বললেন, যেটা হচ্ছে যে আপাতত তিপ্রামথা ফাউন্ডার উনি বলেছেন বা জানিয়েছেন যে যতক্ষণ না ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন হবে ততক্ষণ কোনো ধরনের অ্যালায়েন্স হবে না বা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং হবে না। এবং আপনি বললেন যে তিপ্রামথা এই মুহূর্তে চাপে আছে, আর আমরা ধরে নিচ্ছি যে এই চাপটা অবশ্যই এডিসি এলাকার জনগণের কাছ থেকে আছে, বা ভোটাররা যারা তিপ্রামথার ওপর সমর্থন করেছেন বা ভোট আস্থা রেখেছেন এডিসি নির্বাচনে, তাদের থেকে এই চাপটা আছে যে যতক্ষণ না এই ত্রিপাক্ষিক চুক্তি হয় ততক্ষণ আমরা কোনো ধরনের অ্যালায়েন্সে যাব না। তার জন্য মথা ফাউন্ডার বা মথা সুপ্রিমো এই স্ট্যান্ড এখন নিয়েছেন। বিজেপি ও তিপ্রামথা আসলে কোথায় দাঁড়িয়ে, সঞ্জীব বাবু, এই জায়গাটাতে আপনার কি মনে হয়? দেখুন, এটা একটা ব্যাপার কি, আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা ত্রিপুরা 2018 সালের আগে যদি আমরা দেখি, সেটা তখন ছিল, পাহাড় ছিল মোটামুটি ভাবে বামপন্থীদের একদম কবজায়। হ্যাঁ, 18 পরে পরিবর্তন একটা এসে গেছে এবং আমরা দেখলাম যে পাহাড়ের রাজনীতিতেও বিশাল পরিবর্তন এসে গেছে। 18 বিধানসভা নির্বাচনে সিপিএম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে পাহাড় থেকে, বেশিরভাগ আসন বিজেপি, এবং তখন তাদের এলি ছিল আইপিএফটি, তারা পেয়ে গেছে। কিন্তু এর পরবর্তী সময়ে রাজনীতিতে একটু ভিন্ন খাতে মন নিতে আরম্ভ করে, যখন প্রদ্যুৎ বিক্রম কিশোর তার রাজকীয় ঐতিহ্য নিয়ে রাজনীতির ময়দানে আবির্ভূত হন এবং 2021 সালে যে এডিসি নির্বাচন হয়, সেইখানে তিপ্রামথা এবং বিজেপি পরস্পর বিরোধী শিবির থেকে তারা লড়াই করেছে। একদম সেই লড়াইয়ে দেখা গেছে যে প্রদ্যুৎ বিক্রম কিশোরের দল তিপ্রামথা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু বিজেপিও মোটামুটি ভালো আসনই পেয়েছে। তারা 10টা আসনের মতো জয়ী হয়েছে, 28-এর মধ্যে 10টা, একেবারে খারাপ। কিন্তু তার পরবর্তী সময়ে বিজেপির সাংগঠনিক তৎপরতার অভাব বা যেই কারণেই হোক, পাহাড়ে বিজেপি অনেকটাই পিছিয়ে গেছে এবং দেখা গেছে যে তিপ্রামথা এবং মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোরের যে আবেগময় ভাষণ বা ইত্যাদির কারণে পাহাড়ে মানুষ একটা মথার প্রভাবটা অনেকটাই বেড়ে গেছে, আস্থার জায়গাটা শিফট করেছে এবং তাতে তার রেজাল্টটা আমরা দেখলাম এইবারের এডিসি নির্বাচনে, যেখানে বিজেপি 10 থেকে আসনের সংখ্যা 4-এ নেমে এসেছে, কিন্তু মথার আসন সংখ্যা বেড়ে গেছে, আরো 24-এ পৌঁছে গেছে। এই যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে এখন যেখানে এসেছে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি পাহাড়ের রাজনীতিতে এখন প্রদ্যুৎ বিক্রম কিশোর চালকের আসনে আছেন। কারণ 28টার মধ্যে 24টা আসনে তার দল জয়ী হয়েছে এই করে, পক্ষান্তরে বিজেপি। এবং এই নির্বাচনের পরে, এই এডিসি নির্বাচনের পরেও আমরা দেখেছি যে তিপ্রামথা যথেষ্ট সক্রিয় রয়েছে। এর আগে যারা বিজেপি অনেকেই এবার তিপ্রামথায় যোগ দিয়েছেন। সেই দিক থেকে এই যে জোটের একটা প্রশ্ন এসেছে, এই ব্যাপারে ন্যাচারালি বিজেপির দিক থেকে এই আগ্রহটা একটু বেশি হওয়ার স্বাভাবিক। কিন্তু মথার যে সেইখানে থেকে প্রদ্যুৎ বিক্রম কিশোর সেই জায়গায় দাঁড়িয়েই একটা শক্ত স্ট্যান্ড নিচ্ছেন যে চুক্তি বাস্তবায়ন না হলে কিছুই করব না। তবে এই জায়গায় সামগ্রিক এই পশ্চাৎপটটা দেখলে আমরা এটা বলতে পারি যে পাহাড়ের রাজনীতিতে প্রদ্যুৎ বিক্রম কিশোর এখন চালকের আসনে আছেন বলেই উনি এরকম একটা শক্ত স্ট্যান্ড নিতে পারতেন। তবে এই যে সময়টা এক জায়গায় থাকে না, রাজনীতির ব্যাপারটা অনেক ঘুরতে থাকে এবং দেখা গেছে যে তিপ্রামথার মধ্যেও কিছু কিছু বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গায়। একটা কলহ সৃষ্টি হচ্ছে বলে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে, তাদের মধ্যে একটা অস্থিরতা আছে, একটা অন্তর্কোন্দল সৃষ্টি হচ্ছে। কেননা যা হয় একটা রাজনীতির দল চালাতে গেলে নানান রকম অসন্তোষ বিভিন্ন আসে। তা আমরা দেখলাম যে এর মধ্যেও একটা সমঝোতার প্রয়াস জারি রয়েছে এবং গতকালকেও একটা বৈঠক হয়েছে দুই দলের মধ্যে, যেখানে দুই দলের নেতারাই ছিলেন। তারা তবে
সেখানেও মথার নেতৃত্বরা কোনো সুরা বেরিয়ে আসেনি। সুরা বেরিয়ে আসেনি, একটাই ইয়ে রেখেছেন। সুরা না এলেও তারাও একটা আশার বাতি এখনো জ্বালিয়ে রেখেছেন, কেননা বলা হয়েছে যে আগামী সপ্তাহে আবার তারা বসতে পারে। তবে মথা যেই জিনিসটা বলছেন যে চুক্তি না হলে রূপায়ণ কি হয়েছে তার উপরে নির্ভর করবে, সেই ব্যাপারে এখন বিজেপির স্থানীয় নেতারাও বারবারই বলছেন যে সবটাই এখন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্ত নেতৃত্ব এই দু একদিনের মধ্যে কোনো সিদ্ধান্ত দেন কিনা তার উপরেই সবকিছু নির্ভর করবে। যদি জোটের ইয়ে আর জোট না হলে, জোট হওয়ার ক্ষেত্রে আরো কতগুলি প্রতিবন্ধকতা আছে। বাস্তব পরিস্থিতিটা এমন যে এখানে জোট করতে গেলে আসন ভাগাভাগিটা কিভাবে হবে, প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে আসন ভাগাভাগির কাজটা, এই 587টা আসন এবং 2000 না কমিটি, ভিলেজ কমিটি এবং 2000-এর উপরে আসন, সেটা ভাগাভাগিটা করাটা একটা জটিল ব্যাপার। এই সমীকরণও জটিল, সমীকরণটা খুবই জটিল হবে। ফলে কাজটা যে খুব একটা সহজ হবে তা নয়। তারা যদি সিদ্ধান্ত নেয়ও, মানে জোটের সিদ্ধান্ত লেভেলে সেটা ইমপ্লিমেন্টেশনটা কি কতটা কি হতে পারবে সেটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, একটা সংশয় থেকে। ওকে দিলীপ বাবু কিছু বলছেন এখানে আরেকটু কথা সংযোজন করতে চাই। দেখো, ভিলেজ কমিটি 5 বছর ধরে কোনো নির্বাচন হয়নি, শেষ পর্যন্ত আইনি লড়াই করতে হয়েছে। প্রথমে হাইকোর্ট, তারপরে সর্বশেষে সুপ্রিম কোর্টে হয়েছে। সেটা নিয়ে অলরেডি ত্রিপ্রাসাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল বিজেপির এগেনস্টে। হ্যাঁ, কাজে যেখানে কোর্টের মাধ্যমে, কোর্টের অর্ডারে এখন নির্বাচন হতে যাচ্ছে এবং দলীয় মানে ত্রিপুরামথার যে একছত্র আধিপত্য পাহাড়ে, এবং যেখানে 587-র মধ্যে 500-রও বেশি সিট জিতার মানে প্রত্যাশা রয়েছে ত্রিপুরামথার নেতৃত্বে, সেই অবস্থায় কোন যুক্তি ত্রিপুরাচার খুঁজে পাচ্ছে না কেন এই ভিলেজ কমিটিতে বিজেপির সঙ্গে আতাতে যাবে। ওকে ওকে এখানে বিজেপির সঙ্গে জোট বা আতাতে করার কোনো কারণ ত্রিপুরামথা খুঁজে পাচ্ছেন না। তবে একটা কথা দিলীপ বাবু আপনি খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে মথা দল হিসেবে এই মুহূর্তে চাপে আছে। এখন মানুষের প্রত্যাশা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাজনীতি মানুষের জন্য, সরকার মানুষের জন্য, বিভিন্ন ভোট নির্বাচন সবকিছুই মানুষের জন্য। এখন মানুষ কি চাইছে? এডিসি নির্বাচন ইতিমধ্যেই পাহাড়ের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। এবার ভিলেজ কমিটি নির্বাচনে সেই জনমতের ধারাবাহিকতা বজায় রাখবে নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো রাজনৈতিক প্রবণতা সামনে আসবে, সেটা অবশ্যই দেখার, এবং সেটা মানুষই জানে। এখন দিলীপবাবু, এই যে নির্বাচন কি আদিবাসী বা তিপ্রাসা রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিতে পারে? বিশেষ করে তিপ্রামথার উত্থানের পর পাহাড়ের ভোট ব্যাংক দীর্ঘমেয়াদী কি ধরনের পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? শোনেন, এই ব্যাপারে যত অল ইন্ডিয়া পার্টি আছে তার মধ্যে একমাত্র সিপিএম পার্টিরই উপজাতির মধ্যে একটা বিশাল মানে জনসাধারণ প্রভাব ছিল। আচ্ছা, এবং এই প্রভাবের কারণে 20টা সিট এসটি যে রিজার্ভ সিট বিধানসভায়, আসলে এটা এসটি রিজার্ভ সিট না বলে এটা সিপিআইএম এর রিজার্ভ সিট ছিল। হ্যাঁ, মানে 20 থেকে গণা হতো। হ্যাঁ, 20 থেকে গণা হতো, এটা বলা হতো একসময় যে 20 থেকে বামফ্রন্ট গণা শুরু করুন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যে উপজাতি ভিত্তিক যে আঞ্চলিক দলের জন্ম হয়েছিল 1967-এ, এবং সেই যে আঞ্চলিক দলের যাত্রা শুরু, সেটাই বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আজকে আরো শক্তিশালী, আরো বেগমান হতে হতে আজকে বর্তমানে মহারাজ প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে আরো বেশি শক্তিশালী রূপে সুসংগঠিত হয়েছে ট্রাইবেলরা। এবং একটা এখানে পাহাড়ের রাজনীতির গতি প্রকৃতি সম্বন্ধে বলতে গেলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ত্রিপুরাসারা ক্রমশ অল ইন্ডিয়া পার্টি থেকে সরে যাচ্ছে এবং তারা ঝুঁকে পড়ছে আঞ্চলিক দলের দিকে। এই ধারাবাহিকতা শুরু থেকেই 1967-এর পর থেকে ধারাবাহিকভাবে এটা চলে আসছে। আচ্ছা, এখন সিপিএম এর ভিত আইপিএফটি ধ্বংস করেছিল 10 বছরে তার রাজনীতি ত্রিপুরা স্টেটহুডের ডিমান্ডে। এটা বুবাকরা প্রদ্যুৎ কিছু করে নাই,
যখন সিপিএম এর যে শক্তিশালী ভিড় ভেঙে চুরমার হয়ে গেল, হুম, কংগ্রেসের কোনো যুগেই ট্রাইবেলের মধ্যে পাহাড়ে কোনো বেশ ছিল না, খুব একটা বেশি প্রভাব ছিল না। প্রভাব ছিলই না। দিলীপ বাবু, যেটা শুরুতে ছিল, হ্যাঁ, কংগ্রেসের খুব ভালো বেস ছিল। আচ্ছা, 67 এর আগে আপনি দেখুন কংগ্রেসের 17টা সিট তখন রিজার্ভ সিট ছিল, হ্যাঁ। সে তার মধ্যে কংগ্রেস 7-8টা সিট কংগ্রেসের ছিল। হুম। তখন কিন্তু একেবারে একতরফা ছিল না ব্যাপারটা। না মানে বামফ্রন্ট না, জবে থেকে মানে ক্ষমতায় 20টা আসে, রিজার্ভ সিটে, 20টা না, রিজার্ভ তখন তো সিটের 17টা মধ্যে ছিল রিজার্ভ, 76 ওইটা তিনটে তো পরে ও TNB বিজেতে, স্টেটহুডের আগে, হ্যাঁ, স্টেটহুডের হ্যাঁ, আগে। সেইটার আগে। সেটুডের আগে। এখন তখন কংগ্রেসের প্রভাব ছিল এবং বামফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকে আস্তে আস্তে 60 কংগ্রেসের প্রভাব কমতে থাকে। তার আগে বিধানসভা নির্বাচনে 30টার মধ্যে 27টা কংগ্রেস জিতে গেল। হ্যাঁ। তো এটা সব তো ট্রাইবাল সিটি, এবং ওইখানে ট্রাইবাল এরিয়াতে যথেষ্ট ভালো প্রভাব ছিল কংগ্রেসের। হুম, কিন্তু 77 এর কংগ্রেস ভাগাভাগির পর হুম, তখন থেকে কংগ্রেসের চলে গেল এবং ওই উত্থান হলো টিউজিএস এর। টিউজিএস এবং এদিকে বামফ্রন্ট। আরেকটা জিনিস এখানে সংশোধন করতে চাই, টিটিএডিসি এখন যে অবস্থায় আছে, হুম, টিটিএডিসি শিডিউল মোতাবেক টিটিএডিসি চালু করা হয়েছে প্রায় 40 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। এই 40 বছরে ত্রিপ্রাসাদের যে অভিজ্ঞতা, এই এডিসি মাধ্যমে ত্রিপ্রাসাদের কোনো উন্নয়ন হবে না। কেননা টিটিএডিসির যে বাজেট, অ্যানুয়াল বাজেট হিসাবে যে বাজেটের প্রভিশন যে টাকা ফ্লো করে, সেটা প্রয়োজনীয় তুলনায় অনেক অনেক কম। একটা ব্লকে যে পরিমাণ উন্নয়নমূলক ফান্ড দেওয়া হয় সে তুলনায় কম। মনে এই বছরও 900 কোটি, 1000 কোটিও হয়নি, 918 কোটি হলেও তার সিংহভাগ ফান্ড চলে যায় কর্মচারীদের বেতন ভাতা এবং প্রশাসনিক ব্যয় হিসাবে। আমরা অবশিষ্ট যেটুকু থাকে, এটা দিলীপ বাবু আমাদের, হ্যাঁ, এখানে আরেকটু ক্লিয়ার, অবশিষ্ট কতটুকু থাকে উন্নয়নমূলক কাজে কয়েকশো কোটি। না, এই ইতিহাসটা তো তাহলে বামফ্রন্টের উপরও যায়, বামফ্রন্টের সময় সবার উপরে। এটা আপনি যেটা বলছিলেন, এই জিনিসটা যেমন এডিসির ক্ষেত্রে, এটা রাজ্য সরকারের ক্ষেত্রে প্রায় 80% এমপ্লয়িজ মানে কি কয় স্যালারি এবং পেনশনে চলে আসে, তারপরে বা ঋণের জন্য ঋণ দিচ্ছে, এই এখন সেই জায়গাটা চলে আসছে। না, আমরা সেই জায়গাটাতে আসছি না। আমি 1967 এর টিউজিএস বা 1967 তে আঞ্চলিক দল থেকে, দিলীপ বাবু একটা কথা বলেছেন, জাতীয় দল থেকে আঞ্চলিক দলের দিকে মানে মেরুকরণটা এখন হচ্ছে। এটাকে সঞ্জীব বাবু, আপনি এই যে ভিলেজ ভোট কি তাহলে আদিবাসী রাজনীতির একটা নতুন মেরুকরণে বা সৃষ্টি করতে পারে? কারণ বিভিন্ন ফেজে আমরা দেখেছি বিভিন্ন দল 5 বছর 10 বছর পর পর আঞ্চলিক দলগুলোর প্রভাব বিস্তার হয়। এখন এই মুহূর্তে যেটা প্রভাব বিস্তার আছে সেখানে মথা সুপ্রিমোর প্রভাবে, আমি এই জায়গাটা একটু বলি ধারাবাহিকতাটা কিভাবে আসছে। 67 আঞ্চলিক দলের মধ্যে টিউজিএস এলো, এটা কিরকম পরিস্থিতিতে কংগ্রেস তখন 3 ভাগ বিভক্ত। আচ্ছা, 3 ভাগে বিভক্ত কংগ্রেস, হ্যাঁ, যেখানে কংগ্রেসে একটা হলো কংগ্রেস, একটা হলো সিএফডি, আর একটা হলো জনতা পার্টি। কংগ্রেস 3 ভাগ হয়ে গেছে। সেই সুযোগটা নিল সিপিআইএম বামফ্রন্ট, তারা 56টা আসনে জয়ী হয়ে গেল, আর 4টে আসন দিয়ে উত্থান হলো আঞ্চলিক দল টিউজিএস। আচ্ছা, সেই থেকে গেল এটা। তার পরবর্তী সময়ে কংগ্রেস যেহেতু ছন্ন ছাড়া অবস্থা, টিউজিএস এবং সিপিএমই হয়ে গেল তখন পাহাড়ের রাজনীতিতে প্রধান শক্তি। কংগ্রেস আর সেটা উদ্ধারে সেইটাই ধারাটাই চলে আসছিল এত বছর। 18 সালে এসে এটা পরিবর্তন ঘটলো। আচ্ছা, দেখা গেল যে ব্যাপকভাবে পাহাড়ের মানুষ বিজেপিকে ভোট দিল, কিন্তু এরপরে বিজেপি সে সমর্থনটা ধরে রাখার জন্য কতটা প্রয়াস নিয়েছে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। আমরা যতটা এখন এই যে বারবার জোটের বার্তা দেওয়া হচ্ছে, মাথা ছাড়া কি বিজেপি তাহলে কি পাহাড়ে এখন প্রবেশ করতে পারছে না? তখনও জোট ছিল আইপিএফটির সঙ্গে। এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি যখন একটা ভালো অবস্থানে ছিল, কিন্তু এই সরকারে আসার পর মানে আমাদের রাজ্য রাজনীতির একটা পরিবর্তন আসলো। কি, এর আগে যে বামফ্রন্ট ছিল তখন রাজ পরিবারকে সেভাবে কোনো তারা গুরুত্ব দিত না, কিন্তু এই সরকার এসে রাজ পরিবারকে গুরুত্ব দিতে আরম্ভ করলো, এবং সেই সুযোগটাকে নিয়েই প্রদ্যুৎ বিক্রম কিশোর সামনে চলে এলেন এবং তিনি তৈরি করলেন। তা সত্ত্বেও 21-এর নির্বাচনে আমি একটু আগেই যেটা বললাম, বিজেপি কিন্তু একেবারে ইয়ে হয়নি, যায়নি,
যথেষ্ট একটা ভালো অবস্থানে ছিল। এবারও কিন্তু 10,000 ভোট বেড়েছে বিজেপির, আসন 4 নেমে গেছে, 4টে কমে গেছে, হ্যাঁ। কিন্তু মানে 4-এ এসে গেছে, কিন্তু যদি আমরা ভোটের অঙ্কে দেখি 10,000 ভোট বেড়েছে। 21-এর পরেও বিজেপি সেইভাবে তাদের সাংগঠনিক বিস্তারের জন্য খুব একটা প্রয়াস নিয়েছে কিনা আমরা তো চোখে দেখা যায়নি। যার ফলে এটা প্রদ্যুৎ কিশোর সেই জায়গাটাকে ধরে নিয়েছেন। এখন উনি আগে যেটা বললাম, এখন তো পাহাড়ের রাজনীতিতে সম্পূর্ণভাবেই চালকের আসনে প্রদ্যুৎ বিক্রম কিশোর, এবং উনি সেই জায়গাটাই ইয়ে করছেন। এখন বিজেপি চাইছে যে এই জায়গাটা একটা সমঝোতা করে নিজেদের পাহাড়ে প্রবেশের পথ একটা তৈরি করতে। এখন দুই পক্ষে নিয়ে তো আলোচনা চলছে এই স্টেজে। তাহলে দিলীপ বাবু, তাহলে কি এখন এই মুহূর্তে পাহাড়ের রাজনীতি যা বলছে বিজেপি, কি তাহলে কি মানে মাথা ছাড়া কি পদ্মফুল আর পাহাড়ে ফুটছে না? দেখেন, মানে যেটা সঞ্জীব বাবু বলছেন চালকের শক্তিতে আছে। 2018-তে যদি আইপিপির সঙ্গে বিজেপির আটাত না হতো, বিজেপি ক্ষমতায় আসতে পারতো? না, আমি তো সেটাই বলছি, পারবে না। তার মানে যেহেতু বিজেপির পাহাড়ে কোনো বেস নেই, তাহলে উপজাতি ভিত্তিক কোনো দলের সহায়তা লাগবে, তাকে কোয়ালিশন পার্টনার হিসেবে নিতে হবে, অ্যালায়েন্সে যেতে হবে। এখন এই অবস্থায় আমি আরেকটা জিনিস বলতে চাই, গত 7 বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে, অথচ এই 7 বছরে পাহাড়ে ত্রিপ্রাসাদের মধ্যে বিজেপি তার সংগঠন গড়ে তুলতে পারে না। এই 7 বছরেও তারা ব্যর্থ। কোনো অল ইন্ডিয়া পার্টির পক্ষেই সিপিএম এর যা ভিড় ছিল এটা নষ্ট হয়েছে, তারা আর রেস্টোর করতে পারবে না। এখন বিজেপির পক্ষে এটা বিশাল বড় চ্যালেঞ্জ, তারা কতটুকু মানে পাহাড়ের সংগঠন গড়ে তুলতে পারবে। গত 7 বছরে তাদের যে অ্যাচিভমেন্ট ইন টার্মস অফ অর্গানাইজেশন, মানে সাপোর্ট বেস, হ্যাঁ, ট্রাইবেল মধ্যে তাদের সাপোর্ট বেস। আপনি বলেছেন বিজেপির মানে ভোট বেড়েছে, বেড়ে নাই, বিজেপির ভোট বাড়ে নাই, কারণ 21-এ তারা 10টা সিটে নির্বাচনে অংশগ্রহণ করেছে, মানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এইবার 28 সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাহলে কি করে বেড়েছে? পার্সেন্টেজের দিক থেকে যদি হিসাব করেন কমেছে ইলেকশনে। ওকে, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা ফিরে আসছি, এবং অবশ্যই ফিরে আসা আপনারা সঙ্গে থাকুন। আমাদের এই আলোচনা আমরা অবশ্যই জারি রাখবো। ভিলেজ নির্বাচনে আগামী দিনে কি হতে চলেছে, রাজনীতি কি বলছে, সেই বিষয়ে আমরা আলোচনা করছি। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর আমরা আলোচনা করছিলাম যে ভিলেজ কমিটি নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতি বা টিটিএডিসি এলাকার রাজনীতি কি বলছে। এখন দিলীপবাবু, এই যে ভিলেজ নির্বাচনে উন্নয়ন, কর্মসংস্থান, রাস্তা, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, এই যে বাস্তব ইস্যুগুলো কতটা প্রভাব ফেলবে, নাকি ভূমি, পরিচয়, জনজাতীয় অধিকার ও রাজনৈতিক অস্তিত্বের প্রশ্নই এখনো মানে ভোটের প্রধান চালিকা শক্তি হবে, যেটা এডিসি নির্বাচনে আমরা দেখেছি? আসলে টিটিএডিসি কে পঙ্গু করে রাখা হয়েছে, এবং ত্রিপুরাসারা সবাই বুঝতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে বিগত 40 বছর ধরে যে এডিসি প্রশাসনের মাধ্যমে বর্তমান যে অবস্থায় আছে, সেই অবস্থার মাধ্যমে কোনোভাবেই পাহাড় অঞ্চলে বা টিটিএডিসি এরিয়া, এখন টিএসপি এরিয়া বলতে ত্রিপুরা রাজ্যে এন্টায়ার টিটিএডিসি কে বোঝানো হয়। সেই টিএসপি পপুলেশন বেসিসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে প্রতি বছরে অ্যারাউন্ড, এই বছরের বাজেটের কথা বলছে, 7,542 crore বাজেট প্রভিশন। তার থেকে মাত্র 900 কোটি টিটিএডি কে বাজেট রূপে দেওয়া হয়েছে। বাকি টাকা কেন দেওয়া হয় নাই, এই প্রশ্নগুলো আজকে উঠছে। আচ্ছা, সেগুলো কি করে খরচ করে স্টেট গভর্নমেন্ট? বিএসসি মানে ব্লক অ্যাডভাইজারি কমিটি, 40টা ব্লক অ্যাডভাইজারি কমিটি আছে টিটিএডিসি এরিয়াতে, 23টা এক্সক্লুসিভলি এডিসির মধ্যে ব্লক আছে। আচ্ছা, তার বাইরে
পার্টলি একটা অংশ টিটিএডিসি আরেকটা অংশ জেনারেল এরিয়াতে, টোটাল মিলে 40টা বিএসসি আছে। 40টা বিএসসির মাধ্যমে যে টাকাটা খরচ হওয়ার কথা, এবং আরেকটা কথা এখানে উল্লেখ করতে, বিএসসি কিন্তু নট এ পার্ট অফ ভিসি অ্যাক্ট 1994, এস্টাবলিশমেন্ট অফ ভিলেজ কমিটি 1994 এর আইন মোতাবেক বিএসসির কোনো প্রভিশন নেই। আচ্ছা, বিএসসি যেটা হচ্ছে এটা পঞ্চায়েত, 3 টায়ার পঞ্চায়েতের একটা অংশ। হ্যাঁ, কাজে এটা বেআইনি ভাবে এই বিএসসিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে এডিসির উপর। হ্যাঁ, জাস্ট টু অ্যাভয়েড মানে ফান্ড ফ্লো, এন্টায়ার মানে টিএসপি ফান্ড। এখন ডাইরেক্ট ফান্ড বলে ডিমান্ড করা হচ্ছে, কিন্তু ডাইরেক্ট ফান্ড বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি এই এন্টায়ার টিএসপি যে ফান্ড প্রতি বছর বাজেটে যা ধরা হয়, এটা এন্টায়ার ফান্ড টিটিএডিসির কাছে তুলে দিতে কি অসুবিধা? ওকে, এটা ডাইরেক্ট টিটিএডিসির কাছে তুলে দেওয়ার প্রভিশন কি আছে কি? আছে, অবশ্যই আছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গটা যেটা ধরো আপনি বলছিলেন যে মানে ক্ষমতা আসার জন্য দেখা গেছে যে উপজাতি ভিত্তিক একটা দলের উপর নির্ভর করতে হয়েছে, এটা ঠিক। এসেছে এবং এটার জন্যই তাদের পক্ষে এতগুলি সিট দখল করা সম্ভব হয়েছে। কিন্তু এর পরবর্তী সময়ে কিন্তু উপজাতি রাজনীতিতে আরেকটা পরিবর্তন ঘটে গেছে। সেটা হলো রাজ পরিবারের আবির্ভাব। এতদিন রাজ পরিবার পিকচারে ছিল না। হ্যাঁ, ছিল রাজনীতি, কংগ্রেসের ছিল, কিন্তু সেখানে অতটা প্রভাব ছিল না তাদের। না, রাজনীতিতে প্রায় আগে যারা রাজনীতিতে রাজ পরিবারের এসেছেন, মহারাজ কিট বিক্রম কিশোর, বিভু কুমারী দেবী, ওনারা এসেছেন কোন একটা জাতীয় দলের সদস্য। এই প্রথম রাজবাড়ি থেকে একটা রাজনৈতিক দলের, এবং যার জন্যই প্রদ্যুৎ বিক্রম কিশোরকে ফাউন্ডার বলা হয়। রাজনৈতিক দলের তো একক ফাউন্ডার হওয়ার কথা না, কিন্তু এখানে ফাউন্ডার এই রাজবাড়ি থেকে, এবং এই রাজ পরিবারের যে মানে ইমোশনটা, সেইটাকে কাজ করেই আজকে ত্রিপুরামথা কাজ করছে। এই ইমোশনটা যেমন উপজাতিদের মধ্যে ছিল, বাঙালির মধ্যেও রাজ পরিবার সম্পর্কে যথেষ্ট আগ্রহ, যথেষ্ট ইয়ে ছিল, থাকতো আগে, আবেগ ছিল, কিন্তু এখন এটাকে একটা জায়গায় কেন্দ্রীভূত করে নেওয়া হয়েছে। আচ্ছা, এবং সেটাকে ব্যবহার করেই প্রদ্যুৎ বিক্রম কিশোর ত্রিপুরামথা দলটাকে সংগঠিত করে তুলেছেন। এবং এই মুহূর্তে আমি আগেও যেটা বারবারই বলছি যে তিনি পাহাড়ের রাজনীতিতে সম্পূর্ণভাবে চালকের আসন রয়েছে না। কিন্তু এখন এই যে ভিলেজ কমিটি নির্বাচন যে আসছে, আমরা এডিসি নির্বাচনে যে দেখেছি, উন্নয়ন বনাম যে অস্তিত্ব লড়াই, যেটা ত্রিপুরামথার যেটা মেইন স্ট্যান্ড পয়েন্ট, তারা যে ত্রিপাক্ষিক চুক্তি, তাদের বিভিন্ন অধিকারের কথা বলা হচ্ছে, এবং এই যে অস্তিত্ব রক্ষা লড়াইয়ের জন্য তারা সমর্থন পাচ্ছেন, যেটাই হোক, যেভাবেই হোক। তো উন্নয়নটা পাশাপাশি অস্তিত্ব লক্ষণ, এই যে এখন উন্নয়নের এডিসির উন্নয়নমূলক কাজ বা মানুষ প্রশ্ন করছে, এই যে এডিসি নির্বাচন হয়ে গেছে 3 মাস, প্রায় 4 মাস হতে চললো, এখনো কার্যনির্বাহী কমিটি সেখানে তৈরি হলো না। এটা নিয়ে কোনো ক্ষোভ নেই। আচ্ছা, এডিসি ফুল ফ্লেজ থাকা না থাকা এটা সেম, তাহলে তো দরকারই নেই। তাহলে যদি দুজনকে দিয়ে চলা যায়, যদি দুজনকে দিয়ে 4 মাস চলা যায় দিলীপ বাবু, তাহলে তো দরকারই নেই। তাহলে বাকি 10-11 জন কার্যনির্বাহী কমিটি বা এটা ত্রিপুরামথার ইন্টারনাল একটা স্ট্র্যাটেজি আছে, কেন করা হচ্ছে না এখন। আচ্ছা, টিল মানে বিসি ইলেকশন ইজ ওভার, এই বিসি ইলেকশন মানে শেষ হওয়ার পরে এটা হবে। এটা আগে অ্যানাউন্স করা হয়েছে, আসলে আগেই ঘোষণা করা হয়েছে। এটা কেন করা হলো? আসলে তাদের দলের মধ্যে বিভিন্ন রকম ইয়ে আছে, এটা করতে গেলে নানা রকম বিবাদ আসতে পারে, সামনে আসতে পারে, এইরকম আশঙ্কা করেই, এই আশঙ্কা থেকে এই জিনিসটা। না না, দেখেন একটা জিনিস, দেখেন বিজেপি গত টিটিএডিসি ইলেকশনের আগে অনেক চেষ্টা করেছিল ভাঙন ঘটানোর জন্য, অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছু করতে পারেনি। দুজনকে নিয়েছে, কিন্তু তারাও আবার ফিরে আসছে। হ্যাঁ, এটার কোনো ইম্প্যাক্ট পড়েনি। কাজে ভাঙনের কথা যদি ভাবেন, এখানে একটা জিনিস, কংগ্রেস মানে বিজেপি এবং আইপিএফটি গত 5 বছরে বিজেপি বিমাতৃ সুলভ আচরণ করেছে আইপিএফটির প্রতি। প্রথমে হচ্ছে এই যে হাই মডুলিটি কমিটি যেটা হয়েছিল, তার আলটিমেট রেজাল্ট কি? 0। কেন গত 5 বছরে হাই মডুলিটি কমিটির যে আশ্বাস, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা পূরণ করা হয়নি কেন? এটা বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
হ্যাঁ আইপিডির সঙ্গে, এবং সর্বপ্রথম পঞ্চায়েত ইলেকশনে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, এই কথাটা কে শুরু করেছে? এই কাজটা কে শুরু করেছে? বিজেপি। বিজেপি তার শরিক দলকেই দুর্বল করার চেষ্টা করছে, হোয়ারেস তার নিজস্ব কোনো বেশ নাই। এটা সুইসাইডাল অ্যাকশন, আমি মনে করি এটা সুইসাইডাল কাজ। না, এখন যদি বিজেপি কি নিয়ে আমাদের মানে এখন সাধারণ মানুষ যেটা প্রশ্ন করছে দিলীপ বাবু বা সঞ্জীব বাবু আপনিও দেখবেন যে সাধারণ মানুষ প্রশ্ন করছে যে বিজেপির প্রতি যদি মথার এতটাই ক্ষোভ থাকে, এবং এডিসি নির্বাচনে আগে আমরা যে দেখেছি শুধু মুখে নয় সংঘর্ষ শারীরিকভাবেও হয়, এবং আজকের ঘটনা বলছি, এডিসি তো বহু পুরনো ঘটনা হয়ে গেছে, আজকেই হয়েছে যেটা বিজেপি অফিস এবং গাড়ি বা যানবাহন ভাঙচুর করা হয়েছে। এখন যদি থাকে এই ধরনের যদি সম্পর্ক থাকে, তাহলে রাজ্য প্রশাসনের দুজন একসঙ্গে কি করে? হয়তো এই জুট যেটা আছে, আমরা জুট বলছি এখন, প্র্যাকটিক্যালি এটার কোনো মানে যুক্তি খুঁজে পাচ্ছি না। এখন যে কোনো সময় সামনে এমনও হতে পারে ত্রিপুরা মথা দুইজন মন্ত্রীকে উইথড্র করে নিতে পারে। আচ্ছা, না এটা কি এই উইথড্র কি দুজন চেঞ্জ করে এবার অন্য কোনো দুজনকে দেওয়ার নাকি শুধু এই দুজন সাপোর্টে উইথড্র হতে পারে? আপনি আরেকটা জিনিস দেখছেন যে এত কিছু উন্নয়নের কোনো প্রভাব আছে কিনা, উন্নয়নমূলক কাজের এডিসি প্রশাসনের কোনো প্রভাব আছে কিনা, এই প্রশ্ন তুলেছেন। কোনো ডেভেলপমেন্ট না হোক, কিন্তু ত্রিপুরা মথার সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুসলিম ভোটাররা এখন মানে ইয়েতে ত্রিপুরা মথা যোগদান করছে উল্লেখযোগ্য সংখ্যায়। এট দ্য সেম টাইম এখানে বিজেপির কোনো বিকল্প দেখতে পাচ্ছে না এখন। যারা বিজেপির মধ্যে বিজেপির প্রশাসন নিয়ে অসন্তুষ্ট, যারা সিপিএম সমর্থক, যারা কংগ্রেস সমর্থক, তারা হতাশাগ্রস্ত, কারণ তাদের দল ক্ষমতায় আসবে না, এটা তারা পরিষ্কার জানে। এখন তারা কোথায় যাবে? বিকল্প হিসাবে এখন ত্রিপুরা মথাকে দেখছে মানুষ, শুধু ট্রাইবেল না, ইভেন বাঙালি অংশের মানুষও এখন অনেক বেশি সংখ্যায় মথায় যোগদান করছে। এটা কিসের ট্রেন্ড? এই টানাপোড়েনের ভবিষ্যৎ কি দেখছেন সঞ্জীব বাবু? আপনারা তো রাজনীতির ভবিষ্যৎ মানে এইটা বিজেপির সেই সাংগঠনিক কোন প্রয়াস আমরা দেখিনি। আমি যেটা বললাম 21 সালের নির্বাচনের পর একটা সুবর্ণ সুযোগ ছিল বিজেপির পাহাড়ে একটা নিজের অবস্থান তৈরি করার মতো, কিন্তু আমরা সেইভাবে কোনো সাংগঠনিক উদ্যোগ আমরা দেখিনি, এবং যার পরিণতিতে আজকে সম্পূর্ণভাবে এটা চলে গেছে। আর যে উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়ন নিয়ে তো এ নিয়ে অনেক ফান্ড দেওয়া হচ্ছে না এডিসি কে, এইসব বিতর্ক সবসময় চলে। আমরা দেখেছি এখানে যখন বামফ্রন্ট সরকার ছিল দিল্লিতে, কংগ্রেস বা বিজেপি সরকার কেন্দ্রীয় বঞ্চনা বলে একটা সবসময় কেন্দ্রীয় বঞ্চনা, এই সমস্ত চিরকালই থাকে। টাকা পয়সা যতটা দেওয়া হবে হয়তো কম হচ্ছে, বা ভিন্ন দলের রাজনীতি সরকার যেখানে হয় সেখানে চলছে। কিন্তু আমরা রাজনৈতিক সমীকরণটা বোঝার চেষ্টা করছি। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা শেষ প্রশ্ন, প্রথমে সঞ্জীব বাবুর কাছে আসবো। 2028-এর যে রাজনৈতিক লড়াই সেমিফাইনাল হতে পারে কি ভিলেজ কমিটির নির্বাচন? এই ভিলেজ কমিটির নির্বাচনের উপরে অনেক কিছু নির্ভর করবে। যদি জোট না হয় তাইলে এটা এক ধরনের হবে, আর জোট হলে পরে তখন জোটটা কিরকম হবে তার উপর অনেক কিছু নির্ভর করে। জোটটা আমি আগেও একটু বললাম যে এই জোট করাটা খুব সহজ না, খুব জটিল হবে, কেননা এত আসনের মধ্যে এই অল্প সময়ে ইয়ে করা, এবং এটা কত একটা কথা এক সময় বলা হয়েছিল 70-30 বেসিসে জোট হবে, সেই হিসাব করে ভাগাভাগি করা জটিল ব্যাপার হবে একটা। সেটা করে কতটা করতে পারবে, সেই ক্ষেত্রে এই ত্রিপুরা মথার ইয়েটা প্রভাবটা যদি বজায় থাকে তাইলে 28-এর নির্বাচন আবার মানে একটা অনিশ্চিত থাকবে। তখন একটা অন্য কোনো জোটের চিন্তা আসবে কিনা তখন আবার কি সেটা পরবর্তী সময়ই বলা যাবে। ওকে, দিলীপ বাবু, এই ভিলেজ কমিটি নির্বাচনকে কি আপনি আগামী দিনের বিধানসভা মানে এডিসি রাজনীতির লিটমাস টেস্ট হিসেবে দেখছেন? অবশ্যই। আমি কেন, কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেটাই ধরে নেবে যে ত্রিপুরা মথা ইজ ইমার্জিং এজ এ ভেরি পাওয়ারফুল রিজনাল ফোর্স। হ্যাঁ, এবং আগামী 2028-এর বিধানসভা নির্বাচনে তাদের সাহিত্য ছাড়া বিজেপি কোনোভাবেই পাওয়ারে আসতে পারবে না। এই কথাটা বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপলব্ধি। ওকে, আমরা অবশ্যই সেই দিকে নজর রাখবো আপনারা যে বিষয়টা বলছেন। তবে ভিলেজ কমিটি নির্বাচনের এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে রাজনীতি কোন দিকে মন নেয়, বিশেষ করে পাহাড়ের রাজনীতি, এডিসির রাজনীতি,
এবং সেখানে বিজেপি এবং তিপ্রামথার যে এখন বর্তমান যে অবস্থান সে জায়গা থেকে তারা সরে আসে কিনা, আগামী দিনে কি ধরনের ডিসিশন নেন, কি ধরনের অবস্থানে তারা যান, সেটা অবশ্যই আমরা নজর রাখবো। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। দর্শক বন্ধুরা, ভিলেজ কমিটির ভোট কি শুধু 587টি ভিলেজ ক্ষমতার লড়াই, নাকি এর আড়ালে লেখা হচ্ছে পাহাড়ের আগামী দিনের রাজনীতির নতুন কোনো গল্প? বিজেপি ও তিপ্রামথা সম্পর্ক কোন পথে যাবে? আদিবাসী রাজনীতির নেতৃত্ব কার হাতে থাকবে? আর উন্নয়নের প্রতিশ্রুতি কতটা পৌঁছেছে পাহাড়ের মানুষের ঘরে? উত্তর খুঁজবে এই নির্বাচন, এই ভিলেজ কমিটির নির্বাচন। ভোটের ফল কি বদলে দেবে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ, নাকি পুরনো শক্তির কাছেই থাকবে নিয়ন্ত্রণের হ্রাস? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের নজর থাকবে ভিলেজ কমিটির নির্বাচনের প্রতিটি খবর। আর আপনারা দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।